বাংলায় অনেক ধরনের প্রবাদ আমরা শুনেছি, তেমনই বেশ কিছু প্রশ্নও আছে। যেমন ধরুন, প্রথম প্রশ্ন যদি আমি বলি যে হুতম প্যাঁচার কটা টিকি, এই ধরনের যে টুইস্টেড প্রশ্নগুলো, সেগুলোতে হয়তো বহু মানুষ যারা আছেন তারা ঘাবড়ে যান যে প্যাঁচার আবার টিকি হয় নাকি। কিন্তু নয়, এখানে অন্য একটা বিষয় রয়েছে। আজকে আমরা সেই নিয়েই কথা বলবো। বিষয়টা হচ্ছে, একেবারে যদি গোড়া থেকে বলি, জোড়াসাঁকো ঠাকুরবাড়ি। এই নামটা তো আপনাদের প্রত্যেকেরই জানা। এই ঠাকুরবাড়িতেই একদিন একটি ব্রত রাখা হয়েছিল এবং সেই ব্রতের জন্য গরুদান করা হচ্ছিল ব্রাহ্মণদের। এবার এটা এমন সময় যখন ব্রাহ্মণত্ব খুব বড় উচ্চ পর্যায়ে ছিল, আর ব্রাহ্মণদেরকে বিশেষ মর্যাদা দেওয়া হতো। তাদের টিকি দেখে তাদেরকে চেনা হতো এবং তাদের যে সারনেমটি ছিল, যে পদবি, সেটা থেকেই ব্রাহ্মণত্বের বিচার করা হতো। এই সময় দাঁড়িয়ে যখন এই ব্রাহ্মণরা উচ্চ পর্যায়ে রয়েছেন, তাদেরকে গরু দান করা মহৎ পুণ্যের কাজ। জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে এই ব্রতর পরে গরু দান করা হয়। কিন্তু এই যে ব্রাহ্মণরা, তারা এই বিষয়টার মিসইউজ করেন। তারা আসেন জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে এবং তাদের মধ্যে একজন এসে গরুটি নিয়ে যান। ব্রতের গরু, দানের গরু নিয়ে যাওয়াই যায়, ব্রাহ্মণ বলে কথা, নিয়ে যান। কিন্তু এই নিয়ে যাওয়ার পরেই বাড়ির চত্বর থেকে বেরিয়ে তিনি এই গরুটিকে বিক্রি করে দেন একটি কসাইখানায়। এখানে এই কসাইখানায় গরুকে বিক্রি করে দেওয়ার খবর পৌঁছয়ে জোড়াসাঁকো ঠাকুর পরিবারের সিংহ পরিবারের সন্তান কালীপ্রসন্ন সিংহের কাছে। এবার আপনাদের মনে হয়তো প্রশ্ন আসবে যে এই কালীপ্রসন্ন সিংহ তিনি কে। শুরুতেই বলি, তার প্রসঙ্গটাও জানা উচিত, কারণ তিনি আসলে, তার নামটা ধরেই আজকের আমাদের এই অনুষ্ঠানটি। কালীপ্রসন্ন সিংহ, যার ছদ্মনাম হুতুম প্যাঁচা। আজকের অনুষ্ঠানটি যারা দেখছেন তারা অবশ্যই অনেকেই তাকে চিনবেন। তিনি এই পৃথিবীতে শ্বাস নিয়েছিলেন মাত্র 30টা বছর, কিন্তু সেই 30টা বছরের মধ্যে গোটা মহাভারতকে তিনি বাংলায় অনুবাদ করেছিলেন। এছাড়াও অন্যান্য বহু নাটক যেগুলো রয়েছে সেগুলোকে তিনি অনুবাদ করতেন, অভিনয় করতেন, মঞ্চে, রঙ্গমঞ্চ বিভিন্ন স্থাপনও করেছিলেন। আর তিনি তার লেখার মাধ্যমে, লেখনীর মাধ্যমে নিজের নামকে স্থাপন করেছিলেন হুতম প্যাঁচা নামে। তিনি যা যা লিখতেন সবটাই তার ছদ্মনামে প্রকাশিত হতো। এবার আবার আলোচনায় ফিরি। এই যে কালীপ্রসন্ন সিংহ, সিংহ পরিবারের সন্তান তথা কনিষ্ঠ জমিদার, তার কাছে এই খবর পৌঁছতেই তিনি রীতিমতো ক্ষুব্ধ হন, বেজায় রেগে যান। তিনি বিষয়টাতে বিরক্ত হন। বিরক্ত হয়ে এই যে ব্রাহ্মণ, তাকে রীতিমতো ধরে নিয়ে আসার আদেশ দেন। জমিদার মানুষ, তার কথা মানতেই হবে। ব্রাহ্মণকে রীতিমতো ধরে নিয়ে আসা হয়। আর বিষয়টা প্রমাণিত হতেই, অর্থাৎ সে গরুটি নিয়ে গিয়ে কসাইখানাকে বিক্রি করেছিল, এই বিষয়টা প্রমাণিত হতেই হুতম প্যাঁচা অর্থাৎ কালীপ্রসন্ন সিংহ, তিনি এই ব্রাহ্মণের টিকি কেটে দেন শাস্তিস্বরূপ। এই টিকি তো কেটে দেওয়া হলো, কিন্তু তার পরবর্তীতেই কালীপ্রসন্ন সিংহ তার মনে হতে থাকলো যে এই যে ব্রাহ্মণ সমাজ, ব্রাহ্মণরা যারা রয়েছেন, এই পদবিগুলো যারা ব্যবহার করছেন, তারা প্রত্যেকেই ব্রাহ্মণ, অবশ্যই তাদের ব্রাহ্মণত্ব রয়েছে, কিন্তু তারা প্রত্যেকেই যে গুণযুক্ত ব্রাহ্মণ, অর্থাৎ ব্রাহ্মণ হতে গেলে তার যে জ্ঞান থাকা উচিত, তার যে বাগ্মিতা থাকা উচিত, সেটা সব ব্রাহ্মণের মধ্যে নেই। এই ব্রাহ্মণদের মধ্যে এমন বহু মানুষ সমাজে ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন যারা হয়তো পদবিতে ব্রাহ্মণ, ঠিকই চেনা যায় তিনি ব্রাহ্মণ, কিন্তু সেই ব্রাহ্মণ কপট, অসৎ, যার অতটাও পড়াশোনা, জ্ঞান, বাগ্মিতা নেই। এই ব্রাহ্মণদেরকে তিনি ঠিক করলেন যে চিহ্নিত করবেন। একে তো জমিদার পরিবারের সন্তান, তার উপরে তিনি নিজে জমিদার। তার মনে হতে থাকে এই ব্রাহ্মণদেরকে একটা কঠোর শাস্তি দেওয়া উচিত যারা নিজেদের পদবীর অপব্যবহার করছেন। এটা কিভাবে করবেন তিনি ভাবলেন। এবার তিনি ঠিক করলেন যে এই কপট ধূর্ত ব্রাহ্মণ যারা রয়েছে, যারা নিজেদেরকে ব্রাহ্মণ বলে বলছেন শুধুমাত্র পদবী আর টিকির জোরে, তাদের মুখোশ তিনি খুলে দেবেন। এরপর তিনি সিদ্ধান্ত নেন যে এরপর থেকে ব্রাহ্মণদেরকে তিনি তর্কে আহ্বান করবেন। সেই ঠিক একই রকম সিদ্ধান্ত মতো জমিদার পরিবারের ছেলে, এবং তার সেই অধিকার রয়েছে এবং তার সেই মর্যাদাও রয়েছে যে তিনি কাউকে তর্কে আহ্বান করতে পারেন। নিজের প্রভাব প্রতিপত্তি তিনি খাটালেন।
ব্রাহ্মণদেরকে তর্কে আহ্বান করা তিনি শুরু করলেন। এবার আমি ওই যে শুরুতেই বললাম, কালীপ্রসন্ন সিংহ মাত্র 30টি বছর বেঁচে ছিলেন, কিন্তু তার জ্ঞান, তার বাগ্মিতা এতটাই ছিল যে কোনো প্রকারই মূর্খ ব্রাহ্মণ, তার বয়স যতই কম হোক না কেন বা তার জীবনকাল, কর্মজীবনকাল যতই কম হোক না কেন, ওই বহু বছর ব্রাহ্মণত্ব করে আসা ব্রাহ্মণেরা কোনো মতেই তাকে হারাতে পারতেন না। তিনি সেই সুযোগটাই নিলেন, ব্রাহ্মণদেরকে ডাকলেন এবং একের পর এক ব্রাহ্মণকে তর্কে হারাতে শুরু করলেন। কিন্তু এখানে কালীপ্রসন্ন সিংহের একটা বিষয় ছিল, তিনি বলেছিলেন এই তর্কে যারা জিতবেন তারা তো অবশ্যই উপহার পাবেন, কিন্তু তর্কে যারা হারবেন তাদেরকে টিকিটা কালীপ্রসন্ন সিংহের কাছে দান করে যেতে হবে। শুধু তাই নয়, এই টিকি দান করে যাওয়ার জন্য বিশাল অর্থ পুরস্কারও পাবেন তারা, এইটাও বলা হয়। ফলে ওই ব্রাহ্মণদের মধ্যে যারা কপট, যারা ধূর্ত, যারা প্রকৃত জ্ঞানী নয়, তাদের কাছে বিষয়টা বেশ লোভনীয়। তারা আসলেন, তর্কে হারলেন, বিশাল পরিমাণ অর্থের বিনিময়ে নিজেদের টিকিটা দিয়ে গেলেন। এই তর্কে হারার পর থেকে একের পর এক এই অনুষ্ঠান হতে থাকলো, একের পর এক ব্রাহ্মণ হারতে থাকলেন। আর কালীপ্রসন্ন সিংহ তিনি করলেন কি, এই যে টিকিটা রয়েছে সেই টিকিগুলো তিনি সঞ্চয় করতে শুরু করলেন। তিনি একটি ছোট্ট চিরকুটে কোন ব্রাহ্মণের থেকে কত টাকায় কোন দিন এই টিকি কেনা হয়েছে চিরকুটে লিখলেন এবং তার পাশাপাশি টিকিটাও তিনি রাখলেন, লেখে আলমারিতে সাজিয়ে রাখা শুরু করলেন। এই করে মাত্র তার ওই জীবনের 30টা বছরের মধ্যে 51টি টিকি জমিয়ে ফেলেছিলেন তিনি। এই কারণেই হয়তো এই প্রশ্নটা আসে যে হুতম প্যাঁচার কটা টিকি? হুতম প্যাঁচার 51টা টিকি, এটা এবার থেকে আপনাদেরও জানা রইল। তবে এই পুরো গল্পের মধ্যে থেকে একটা সারাংশ বেরিয়ে আসে যে ওই সময়ে দাঁড়িয়ে যারা নিজেদেরকে ব্রাহ্মণ বলে দাবি করতেন, দীর্ঘ তাদের ব্রাহ্মণত্ব, দীর্ঘ তাদের পদবী, এই মর্যাদায় নিজেদেরকে ব্রাহ্মণ বলতে, নিজেদেরকে জ্ঞানী ব্যক্তি মনে করতেন, তারা কিন্তু মাত্র ওই 30 বছর বয়সী জমিদারের পুত্র, তার কাছে রীতিমতো হার মানতে হয়েছিল। আর সেই সময়ে দাঁড়িয়ে যারা ব্রাহ্মণ ছিলেন তাদের মধ্যে যে কত কপট ব্যক্তি ছিলেন তা বোধহয় ওই 51টা টিকি ছাড়াও আর গুণে শেষ করা সম্ভব হবে না।